ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন ক্লাস 10 এর শেষ চ্যাপ্টারটা। তো জৈব রসায়ন হচ্ছে সম্পূর্ণ কার্বনের রসায়ন। সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবে যে কার্বনের অক্সাইড সমূহ বিভিন্ন ধাতব কার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, ধাতব সায়ানাইড, সায়ানেট, কার্বনিল প্রভৃতি যৌগগুলি ছাড়া যে সকল সমযোজী কার্বন গঠিত যৌগ বা কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমবায় ধর্ম দেখা যায় তাদেরকে জৈব যৌগ বলা হচ্ছে। যেমন কার্বন গঠিত সমস্ত যৌগই জৈব যৌগ, অর্গানিক। যেমন মিথেন আছে, বেনজিন আছে, মিথাইল অ্যালকোহল আছে, ক্লোরোফর্ম আছে, দেখো সব কার্বন গঠিত যৌগ। আর অজৈব যৌগ কারা? অজৈব যৌগগুলিতে কার্বনের মতো কোনো নির্দিষ্ট মৌলের উপস্থিতি দেখা যায় না। জৈব যৌগ মানেই তার মধ্যে কার্বন থাকবে, কিন্তু অজৈব যৌগের মধ্যে কিন্তু কার্বন থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, 1784 সালে ল্যাভলসে প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান কার্বন। জাস্ট এটা হচ্ছে জাস্ট নলেজ জানার জন্য। এগুলো এই বছর একটি এসেছিল যে প্রথম অর্গানিক সারটির নাম, তো এগুলো একবার জেনে নেওয়া দরকার। তো 1784 সালে ল্যাভলসিয়ে প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান কার্বন। 1828 সালে জার্মানির রসায়ন ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO কে উত্তপ্ত করে ইউরিয়া পেয়েছে। ইউরিয়া একটা সার। আচ্ছা, 1845 সালে হারম্যান কোলবে পরীক্ষাগারে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থেকে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা বলি ভিনিগার, সেটা তৈরি করেছিলেন। এবং 1856 সালে বার্সেলো কার্বন এবং হাইড্রোজেন গঠিত মিথেন নামক জৈব গ্যাস প্রস্তুত করে। এবং প্রাণশক্তি ছাড়াই যে জৈব যৌগে তৈরি করা যায় এবং প্রত্যেক জৈব যৌগে যে কার্বন বর্তমান সেটা প্রমাণ করেন। তাহলে এই বিভিন্ন সালগুলো এবং কে কি আবিষ্কার করেছে এটা একবার দেখে নেওয়া উচিত। আচ্ছা, আরেকটা বিষয়, এর মধ্যে রয়েছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের তিনটে পার্ট, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের সংকেত CnH2n+2, CnH2n আর CnH2n-2 হচ্ছে অ্যালকাইনের। অ্যালকেন মানে এক বন্ধন, এক বন্ধন মানে যারা এক বন্ধনে থাকলে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, দ্বিবন্ধনে থাকলে অসম্পৃক্ত, ত্রিবন্ধনে থাকলে অসম্পৃক্ত। এখানে n এর ভ্যালু 1, 2, 3 থেকে শুরু হবে, কিন্তু এখানে n=1 হবে না, এক্ষেত্রেও n=1 হবে না। সরলতম অ্যালকেন, যদি n এর মান 1 বসাই তাহলে এই ফর্মুলাতে যদি 1 বসাই তাহলে মিথেন পাবো সরলতম অ্যালকেন। আর এক্ষেত্রে অ্যালকিনে বসালে আমি পাবো হচ্ছে গিয়ে n=2। একে তো আসবে না, এটা হচ্ছে ইথিলিন 120 ডিগ্রি, এটা 109 ডিগ্রি 28 মিনিট। আর এটা হচ্ছে গিয়ে যদি n এর মান আমরা 2, 3 বসাই তাহলে আমরা অ্যাসিটিলিন পাবো। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এই হচ্ছে গিয়ে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন। আচ্ছা, এবার আমরা অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইনের সম্বন্ধে বিস্তৃতভাবে জানবো। অ্যালকেনের বিভিন্ন গঠন, অ্যালকিনের বিভিন্ন গঠন এবং অ্যালকাইনের বিভিন্ন গঠন সম্পর্কে আমরা এবার জানবো। আচ্ছা, জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য কি? প্রত্যেকটি জৈব যৌগে তো কার্বন থাকবেই, আর অজৈব যৌগে কার্বনের মানে জৈব যৌগে যেমন কার্বন থাকবে, অজৈব যৌগে এরকম কোনো নির্দিষ্ট মৌলের উপস্থিত থাকা নেই। জৈব যৌগ মানেই সমযোজী, আর অজৈব যৌগ আয়নীয় বা অসমযোজী হবে। জৈব যৌগ এটা কি হবে? উদ্বায়ী হবে। যেহেতু সমযোজী হলে উদ্বায়ী হবে, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর যেহেতু এরা আয়নীয় বা অসমযোজী, এদের অনুদ্বায়ী হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। এরা জলে সাধারণত অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক। জৈব দ্রাবক মানে হচ্ছে অর্গানিক দ্রাবক, যেগুলো অ্যালকোহল, বেনজিনে দ্রবণীয়। আর আমাদের অজৈব যৌগ জলে দ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য। শেষ হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে জৈব যৌগ হয় তারা তড়িৎ বিশ্লেষ্য নয়, মানে এরা গলিত অবস্থায় থাকতে পারে না। আর যারা অজৈব যৌগ তারা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, মানে এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এবার পড়বো হাইড্রোকার্বন। আমরা পড়বো হাইড্রোকার্বন। দেখো, এর তিনখানা ভাগ আছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে কি? যাদের মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে। তিনটে ভাগ আছে কি কি? একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকেনের সংকেতটা কি? CnH2n+2। দ্বিতীয় আছে অ্যালকিন, অ্যালকিন এর সংকেত কি? CnH2n। আর তৃতীয় আছে অ্যালকাইন। তৃতীয় কি আছে? অ্যালকাইন, CnH2n-2। এই যে এখানে CnH2n আছে, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন সম্পৃক্ত? কারণ এগুলো হচ্ছে সব এক বন্ধন, মানে এগুলো সব সিঙ্গেল বন্ড নিয়ে তৈরি। অ্যালকেন সমস্ত সিঙ্গেল বন্ড দিয়ে হয়, সিঙ্গেল বন্ডকে সম্পৃক্ত বলে। আর এরা যে দুজন আছে এরা হচ্ছে অসম্পৃক্ত। কেন? এদের মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে, ডাবল আছে, ট্রিপল আছে। ডবল ট্রিপল বন্ড থাকলে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাদের মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইন গুলো পড়ে। ঠিক আছে, এইবার আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের আলাদা আলাদা জিনিসগুলো করব। অ্যালকেন সম্বন্ধে জানবো। এবার আমরা অ্যালকেন সম্বন্ধে জানবো। দেখো, অ্যালকেন
যার সংকেত CN H2N প্লাস 2। সাপোজ ধরো n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কত হবে CH4। CH4 কি মিথেন, CH4 কি হবে মিথেন। মিথেনকে দেখতে কেমন হয়? মিথেনকে দেখতে কার্বনের এরকম ভাবে হাত থাকে, H H H আর H। এই যে অ্যাঙ্গেলটা হয় HCH, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হয়। আর এই যে CH এর যে লেন্থটা এটা হয় 1.09 অ্যাংস্ট্রম। তাহলে CH এর বন্ধন দৈর্ঘ্য এখানে হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম, আর HCH এর যে অ্যাঙ্গেল আছে 109 ডিগ্রি 28। এবং এটা কেমন? এটা হচ্ছে চতুস্তলকীয়, চতুস্তলকীয়। এটা চতুস্তলকীয়, যাকে ইংলিশে বলে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, একে বলা হয় টেট্রাহেড্রাল। তাহলে মিথেন হচ্ছে গিয়ে অ্যালকেন, সবচেয়ে সরলতম অ্যালকেন, সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন। কারণ যেটা আমাদের অ্যালকেনের যে সংকেত CnH2n+2, সেখানে n এর মান 1 বসালে কিন্তু আমাদের ফার্স্ট যে অ্যালকেনটা হাইড্রোকার্বন সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে মিথেন। এইভাবে আমরা যত n এর মান বাড়াতে থাকবো তত আমাদের হাইড্রোকার্বন বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, এটা মুছলাম আমি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্বনের উপর ডিপেন্ড করে নাম হয়। যদি একটি কার্বন থাকে তখন তার নাম হয় মিথ, যদি দুটো কার্বন থাকে তখন তার নাম হয় ইথ, তিনটে থাকলে হবে প্রোপ, চারটে থাকলে হবে বিউট, পাঁচটা থাকলে হবে পেন্ট, ছটা থাকলে হবে হেক্স, সাতটা কার্বন থাকলে হবে হেপ্ট, আটটা কার্বন থাকলে হবে অক্ট, এবং 9টা কার্বন থাকলে আসবে নন, এবং 10টা কার্বন থাকলে হবে, 10টা যদি কার্বন থাকে তখন আসবে ডেক। 10টা কার্বন থাকলে ডেক চলে আসবে। তাহলে একটি কার্বন থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে প্রোপ, চারটে বিউট, পাঁচটা পেন, ছটা হেক্স, সাতটা হেপ্ট, আটটা অক্ট এবং 9টা নন আর একটা ডেক। এইবার দেখো আমরা যে সিরিজটা করছিলাম, আমরা অ্যালকেন করছিলাম এবং অ্যালকেনের নামকরণ গুলো আমরা এবার করবো একটা একটা করে। দেখো প্রথমে যদি আমাদের যে ফর্মুলাটা আছে CnH2n+2, যদি আমরা n এর মান 2 বসাই তাহলে আমরা কি পাবো? C2H6 পাবো। C2H6 এ কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। মনে রাখবে কার্বনের হাত মানে বন্ধন 4টি হয়, কার্বনের হাত 4টি হয়। তাহলে এখানে দেখো কিভাবে স্ট্রাকচারটা আছে, দুটো কার্বন আছে এইভাবে, তার সঙ্গে কটা হাইড্রোজেন আছে? 6টা। 6টা হাইড্রোজেন কিভাবে হবে? এদিকে একটা হাত আছে, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। দেখো এই কার্বনে 3টে হাত হয়ে গেল, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। এই কার্বনে 3টে হাত হয়ে গেল। এবার 4টে হাত, কার্বনে 4টে, তাহলে এরও 3টে, মাঝখানে বড় থাকবে। এবার দেখো এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন থাকলে কি হয়? ইথ। এবং এটা কোন সিরিজে পড়ছে? এবং এটা পড়ছে হচ্ছে অ্যালকেনে। এটা কোনের কিসে পড়ছে? অ্যালকেন। তাই দুটো কার্বন থাকলে ইথ হবে আর তার সঙ্গে অ্যালকেনের এন যোগ হবে। দুটো কার্বন থাকলে ইথ হবে আর তার সঙ্গে অ্যালকেনের এন যোগ হবে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ইথেন। এটার নাম হবে ইথেন। এটার নাম সিম্পল ইথেন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, একইভাবে যদি আমরা n এর মান 3 বসাই, n এর মান যদি 3 বসাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এখানে n এর মান 3 বসাও C3, আর এখানে CnH2n আমরা কি পাবো? C3H8 পাবো। C3H8 স্ট্রাকচারটা কিরকম হবে? আগে 3টে কার্বন এভাবে এখানে। সর্বপ্রথমে দেখো কটা হাইড্রোজেন আছে? 8টা হাইড্রোজেন আছে। তাহলে এদিকে 3টে দিয়ে দাও, একদম প্রথম এবং শেষ কার্বনটাকে 3টে করে হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এরও 3টে হাত হয়ে গেল, এরও 3টে হাত হয়ে গেল। মাঝখানে হাইড্রোজেনটাকে 2টো হাত, কার্বনটাকে 2টো হাত দিয়ে দাও। তাহলে এই 2টো হাত হয়ে গেল। তাহলে এই যদি জয়েন করে দিই, দেখো এই কার্বনে 4টে, এরও 4টে, এরও 4টে। এবার এখানে কটা কার্বন? 3টে। দেখো 3টে থাকলে কি হয়? প্রোপ হয়। 3টে থাকলে প্রোপ। আর এটা আমরা অ্যালকেনের আন্ডারে করছি, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে প্রোপেন। প্রোপেন করে ফেললাম। এইবার যদি দেখো সেম ভাবে মনে রাখতে হবে কার্বনের কিন্তু 4টে হাত, কার্বনের 4টে হাত কিন্তু মেনটেন করে করতে হবে। এবার ধরো n এর মান 4 আছে। n এর মান যদি 4 হয় তাহলে এখানে কি হবে? এখানে n এর মান যদি 4 হয়, এখানে n এর জায়গায় 4 বসাতে তাহলে কত হবে? C4 আর এদিকে কত হবে? H10। C4H10 স্ট্রাকচার কিভাবে হবে? আগে কার্বন গুলোকে এঁকে নেবে, সুন্দর করে কার্বন এঁকে নেবে।
প্রথম আর শেষ কার্বন এদেরকে তিনটে তিনটে করে হাত দিয়ে দেবে, মাঝের কার্বন গুলোকে একটা একটা করে হাত দিয়ে দেবে। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা 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 আছে, এটা আছে, সবকটা হাইড্রোজেন চলে আসলো। তাহলে দেখো এই কার্বনের তিনটে হাত, চারটে হয়ে গেল, এর তিনটে হাত, চারটে হয়ে গেল, তিনটা চারটে হয়ে গেল। প্রত্যেকটা কার্বনের এখানে আবার চারটে করে হাত চলে আসলো। এবার নাম কি হবে? দেখো চারটে কার্বন থাকলে কি হয়? বিউট। তার সঙ্গে কি যোগ হবে? এন। তাহলে এর নাম কি হবে? এর নাম হবে বিউটেন। এর নাম কি হবে? বিউটেন। ঠিক আছে, তাহলে কিন্তু এইভাবে আমরা করতে পারবো। এর মান বসিয়ে বসিয়ে আমরা অ্যালকেনের সমস্ত জিনিসগুলো করতে পারবো। এগুলো কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো সব সিঙ্গেল বন্ড করে আছে, তাহলে এগুলো সব সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে। সম্পৃক্ত হাইড্রোকার্বনে সিঙ্গেল বন্ড হয়। এবার দেখো আমরা যদি এবার অন্য জিনিসটা নিই, আমরা যদি এটা করি, আমরা যদি অ্যালকিন করি, এবার ধরো আমরা অ্যালকিন করছি, অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিনের সংকেত CN H2N। অ্যালকিনের সংকেত ধরো আমি N এর মান, আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, N এর মান 1 বসালে কিন্তু হবে না। N এর মান যদি 1 বসাও, সাপোজ N এর মান 1 বসাও, তাহলে কেমন হবে? CH2। CH2 বলে কিন্তু কোনো হাইড্রোকার্বন হয় না। CH2 দেখো কার্বনের এখানে দুটো হাত আছে, তাহলে কিন্তু N এর মান 1 হবে না। অ্যালকিনে কিন্তু N এর মান 1 হবে না। অ্যালকিনে কত হতে পারে? N এর মান 2 থেকে শুরু হবে, 2 3 চলছে। তাহলে দেখো 2 যদি বসাই তাহলে C2 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? H4 হয়ে যাবে, C2H4। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? দেখো দুটো কার্বনকে আমি এঁকে দিলাম। এবার দেখো দুটো দুটো করে হাইড্রোজেন আছে, দুটো দুটো করে হাইড্রোজেন। তাহলে এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, একইভাবে এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো এই কার্বনের দুটো হাত, এই কার্বনের দুটো হাত, কি করলে চারটে হবে? মাঝখানে যদি ডাবল বন্ড দিই। ডাবল বন্ড না ছাড়া তো কার্বনের চারটে হাত হচ্ছে না। তাহলে দেখো যে ডাবল বন্ড চলে আসছে, তাহলে এটা কি হবে? অসম্পৃক্ত। এটা কি হবে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলে? যাদের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে। এবং এটা হচ্ছে সরল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সরল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথম অ্যালকিন, প্রথম দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন হচ্ছে এটা। এবার এটার নাম কি হবে? দেখো কটা কার্বন আছে? দুটো, তাহলে এর নাম ইথ হবে। আর সঙ্গে কি আছে? অ্যালকিন। তাহলে এবার ইন যোগ হবে। এবার কি যোগ হবে? ইন যোগ হবে। অ্যালকিনের ইন যোগ হবে। আগে এন যোগ হয়েছিল অ্যালকিনের, এবার ইন যোগ হবে। তাহলে এর নাম কি হবে? এর নাম হবে ইথিন। এর নাম হবে ইথিন। অথবা এর আরেকটি নাম আছে, এর আরেকটি নাম হচ্ছে গিয়ে ইথিলিন। এর আরেকটি নাম কি আছে? ইথিলিন। এমনি নাম কি? ইথিন। দুটো কার্বন, আর অ্যালকিনের ইন যোগ হবে, অ্যালকিনের ইন, তাই একসঙ্গে ইথিন হবে। ঠিক আছে, এইভাবে আমরা এন এর মান 3 বসিয়েও করতে পারি। এটা কি আসলো? ইথিলিন আসলো। এবার দেখো আমরা আরেকটা নিচ্ছি, আমরা এন এর মান যদি 3 বসাই, এন এর মান যদি 3 বসাই, তাহলে দেখো কি আসবে? এটা আসবে C3 আর কত হবে? H6। এটা আসবে C3H6। খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তিনটে কার্বন আছে এখানেও। দেখো হাইড্রোজেন কটা আছে? 6টা আছে। কি করব? যে কোনো একদিকে, এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, যে কোনো একদিকে আমরা 3টে হাইড্রোজেন দিয়ে দেবো। ওকে, যে কোনো একদিকে আমরা 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম। এইবার কি করব? এইদিকে আমরা 2টো হাইড্রোজেন দেব। এটা নিজেদের বুঝে বুঝে করতে হবে, যে কার্বনের হাত 4টে মেনটেন রাখতে হবে। দেখো এই কার্বনের 3টে হাত হয়ে গেছে অলরেডি, এই কার্বনের 2টো হাত হয়ে গেছে অলরেডি, এই কার্বনের একটা হয়েছে, এখনো 3টে বাকি। তাহলে এই হয়ে গেল এই কার্বনের 4টে হাত, আর এই কার্বনের কটা হচ্ছে? 2টো। এই কার্বনের কটা হচ্ছে? 2টো। তাহলে মাঝখানে ডবল বন্ড করলে এরও 4টে, এরও 4টে। তাহলে দেখো 1 2 3, 3টে কার্বন থাকলে কি হয়? প্রো। এবং এটা কার মধ্যে পড়েছে? অ্যালকিনের। তাহলে নাম কি হবে? এটার নাম হবে প্রোপিন। তাহলে এটার নাম কি হয়ে গেল? প্রোপিন। এগুলো সব অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে, যেহেতু ডবল বন্ড আছে। এবার আমরা এন এর মান আরো অন্য কিছু বসিয়ে দেখি। কিন্তু তাহলে একটা কি জিনিস শিখলাম? অ্যালকিনে কিন্তু এন এর মান 1 বসানো যাবে না। ঠিক আছে, চলো এবার আমরা এন এর মান 4 বসাচ্ছি। এন এর মান যদি 4 বসাই, তাহলে দেখো কত আসবে এখানে? C4 আর H8 আসবে, C4H8। তাহলে দেখো এখানে দুটো স্ট্রাকচার আসবে, কার্বন গুলোকে এঁকে দিলাম। 8টা হাইড্রোজেন আছে, দেখো 8টা। তাহলে কি করা যায়? একইভাবে শুরুতে এগুলো বুঝে বুঝে করতে হবে, যে হাইড্রোজেন গুলোকে মেনটেন রাখার জন্য বুঝে বুঝে করতে হবে। দেখো শুরুতে আর শেষে 3টে করে 6টা হয়ে গেল। এইখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের 3টে হাত হয়ে গেছে, এখানে একটা হাত হয়ে গেল। এই কার্বনের 3টে হাত হয়ে গেছে, এখানে একটা হাত হয়ে গেল। দেখো এই কার্বনের দুটো করে হাত, তাহলে মাঝখানে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এটার নাম মাঝখানে ডাবল বন্ড হয়ে যাবে। সিম্পল। আচ্ছা, আরেকটি স্ট্রাকচারও হয়, এর আরেকটি স্ট্রাকচারও করা যেতে পারে। কিরকম? দেখো আমি
তিনটে কার্বন আঁকলাম। তিনটে কার্বন এঁকে আমার কাজ কি করলাম, এদিকে আমি তিনটে হাইড্রোজেন দিয়ে দিলাম। মানে এরকম ভাবে দিতে পারো, আবার বন্ড করেও দেখিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তিনটে হাত দিয়ে দিলাম। এই কার্বনেও আমি দুটো হাত দিয়ে দিলাম, দিতেই পারি। তাহলে দেখো তিনটে আর দুটো পাঁচটা কিন্তু হয়ে গেল। এই কার্বনে আমি একটা হাত দিয়ে দিলাম, আর এই কার্বনে আমি দুটো হাত দিলাম। দেখো এই কার্বনে চারটে হাত হয়ে গেছে, এই কার্বনে চারটে হাত হয়ে গেছে, এই কার্বনের তিনটে হাত, এই কার্বনের তিনটে হাত। তাহলে এখানেও ডবল বন্ড করতে পারো। তাহলে দেখো একটা জিনিস, এন এর মান যদি তুমি 4 বসাও, এন এর মান যদি 4 বসাও অ্যালকিনের ক্ষেত্রে, তাহলে তুমি দুটো স্ট্রাকচার পাচ্ছ, একটা এইটা একটা এইটা। এবার এদের নাম আছে, এদের নাম আছে। দেখো এই যে স্ট্রাকচারটা আছে, তুমি যদি নাম করো 1 2 3 4, কটা কার্বন আছে? চারটে কার্বন, তাহলে কি হয়? বিউট। এবার দেখো ডবল বন্ডের পজিশনের নামটা উল্লেখ করতে হয়। ডবল বন্ডটা কার কার মধ্যে আছে? 1 আর 2। ডবল বন্ডটা কার কার মধ্যে আছে? 1 আর 2। সব সময় কমটাকে ধরতে হয়। ডবল বন্ডটা 1 আর 2 এর মধ্যে তুমি কমটাকে ধরবে। তাহলে নাম কি হবে? চারটে কার্বনের জন্য বিউট, চারটে কার্বনের জন্য বিউট। ডবল বন্ডটা কোথায় আছে? 1 নম্বরে, তাই বিউট 1। আর এটা কি? ইন যোগ হবে। এটা কি যোগ হবে? ইন যোগ হবে। যেহেতু অ্যালকিন আছে তাহলে বিউট 1 ইন হবে। আবারও বলছি 1 2 3 4। এবার অনেকে বলতে পারে এদিক থেকেও গোনা যেত। যেদিকে ডবল বন্ড আছে সেদিক থেকেই গুনতে হবে, যেদিকে ডবল বন্ড আছে সেদিক থেকেই গুনতে হবে। তো আমি 1 2 3 4 গুনলাম। লং চেন গুনতে হবে। লং চেন কটা? সব কটা কার্বনকে গুনতে হবে, তাই 1 2 3 4। তাহলে লং চেনে চারটে কার্বন, তাই বিউট। আর ডবল বন্ডটা 1 আর 2 এর মধ্যে, তাই 1 নিলাম, তাই বিউট 1 ইন। এটাকে দেখো, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা দেখো 1 2 3 4। তোমাকে লং চেন গুনতেই হবে, সবকটা কার্বনকে তো গুনতেই হবে। তারপরে দেখো ডবল বন্ডটা কোথায় কোথায় পড়েছে? 2 আর 3 এর মাঝখানে। তো তুমি এদিকে 2 আছে, তাহলে কম নাম্বারটাই গুনতে হবে। ডবল বন্ডটা যেই পজিশনে পড়বে সেখান থেকে কম নাম্বারটা গুনতে হবে। 1 2 3 4। তাহলে এটার নাম কি হবে? চারটে কার্বন। একই ভাবে এর নাম কি? বিউট হবে। ডবল বন্ডটা কোথায় আছে? 2 নম্বরে, তাই বিউট 2। আর এটা কি সিরিজ? ইন, তাই বিউট 2 ইন হয়ে গেল। সিম্পল। তাহলে n = 4 এ অ্যালকিনে দুটো স্ট্রাকচার হচ্ছে, একটা হচ্ছে বিউট 1 ইন আর একটা হচ্ছে বিউট 2 ইন। ওকে, এবার আমরা n এর মান 4 দিয়ে করলাম, তাহলে দুটো স্ট্রাকচার দেখলাম, একটা হচ্ছে বিউট 1 ইন, একটা হচ্ছে বিউট 2 ইন। এবার যদি আমরা n এর মান 5 বসিয়ে দেখি, n এর মান 5, তাহলে কি পাবো? C5H10 পাবো। দেখো C5H10। তাহলে কটা কার্বন আছে এখানে? 5টা। আগে 5টা কার্বন এঁকে নিই। 5টা কার্বন এঁকে নিলাম। তারপর 5টা কার্বন এঁকে নেওয়ার পরে যেহেতু এটা অ্যালকিনে আছে, ডবল বন্ড তো আসবেই, তো আগে দেখি। দেখো 5টা 10টা হাইড্রোজেন আছে, তাহলে এদিকে 3টে দিয়ে দিলাম, এদিকে 3টে দিয়ে দিলাম। দেখি কটা স্ট্রাকচার আছে। এখানে একটা হাত লাগিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, এখানে, এখানে। তাহলে দেখো কটা হাইড্রোজেন চলে গেল? 3টে, 2টো, 5টা, আর 3টে কটা? 8টা। এখন হাতে দুটো আছে, তাহলে এইখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। বন্ড বন্ড, মাঝখানে ডবল বন্ড হয়ে গেল। দেখো প্রত্যেকটা কার্বনে 4টে করে হাত এবং ডবল বন্ডটা একটা জায়গায় পড়েছে। এবার গুনবো কোন দিক থেকে? যেদিক থেকে গুনলে কম নাম্বার হয়। দেখো 1, দেখো আমরা গুনছি কিভাবে? আমরা গুনছি এদিক থেকে গুনবো। 1 2 3 4 5। দেখো এদিক থেকে যদি গুনি, এদিক থেকে যদি গুনি, তাহলে আমার ডবল বন্ডটা কোথায় পড়ছে? 3 নম্বরে, এদিক থেকে। আর যদি এদিক থেকে গুনতাম 1 2 3 4 5, এই সাইড থেকে গুনলে ডবল বন্ডটা কোথায় পড়ছে? 3 নম্বরে। 3 আর 4 আমরা কোনটাকে ধরবো? আর যদি আমরা এই সাইড থেকে গুনি, তাহলে ডবল বন্ডটা কোথায় পড়ছে? দেখো 2 আর 3 এর মাঝখানে। তাহলে আমরা কোনটাকে ধরবো? 2টাকে ধরবো। সবসময় এমন দিক থেকে গুনতে হবে যাতে ডবল বন্ডটা কম নাম্বার পায়। তাহলে এদিক থেকে গুনলে 3 এ পড়ছে, 3 আর 4, এদিক থেকে গুনলে 2 আর 3, তাহলে কিন্তু এটা কাটা হবে, এটা রাইট হবে। তাহলে এবার নামটা আমরা দেখিনি, নামটা কি হতে পারে? দেখো সবার প্রথমে কটা কার্বন? 5টা। 5টা তাহলে কি হয়? পেন্ট। তাহলে কি হয়? পেন্ট। ডবল বন্ডটা কোথায় আছে? 2 আর 3 এর মাঝখানে, তাহলে আমি কোনটা ধরবো? 2, পেন্ট 2। আর ইন হবে অ্যালকিনের ইন, তাহলে নাম কি হবে? পেন্ট 2 ইন। তাহলে নাম কি হবে? এটা পেন্ট 2 ইন। সিম্পল ব্যাপার। এবার দেখো আরেকটা স্ট্রাকচারও হতে পারে, এর আরেকটা স্ট্রাকচারও আমরা আঁকতে পারি। সেটা কিভাবে আঁকবো দেখে নিই আমরা। আরেকটা স্ট্রাকচার, তাহলে মনে রাখবে আমরা অ্যালকিন করছি, আমরা আরেকটা স্ট্রাকচার আঁকবো। দেখো আমি আবারও 5টা কার্বন নিলাম, এদিকে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, 10টা হাইড্রোজেন আছে আমার।
আমি এদিকেও হাইড্রোজেন দিয়ে দিলাম, আমি এদিকেও হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে দেখো অলরেডি কটা হাইড্রোজেন হয়ে গেল, 3টে, 2টো 5টা, 2টো 7টা। এদিকে আমি একটা হাইড্রোজেন দিলাম, ডবল বন্ড দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। ওকে, দেখো তাতেও কিন্তু আমার 10টা হাইড্রোজেন আসছে। দেখো 3টে, 2টো 5টা, 2টো 7টা আর 3টে 10টা। প্রত্যেকটা কার্বনের দেখো 4টে করে হাত আছে, প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত। মানে এক্ষেত্রে কি হয়েছে দেখো, 1 2 3 4 5। ডবল বন্ডটা যে দিক থেকে আছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, সেদিক থেকে গুনতে হবে। আর যদি আমি উল্টো দিক থেকে গুনতাম, তাহলে কথায় পড়তো দেখো, এখানে যদি আমি দিক থেকে গুনতাম 1 2 3 4 5, এদিক থেকে পড়লে কোথায় পড়ছে 4-এ, আর এদিক থেকে গুনলে কোথায় পড়ছে আমার 1-এ পড়ছে। তাহলে কোনটা, এদিক থেকে গুনলে 1-এ আর এদিক থেকে গুনলে 4-এ, তাহলে আমার এটা হবে না। এমন দিক থেকে গুনবো যেদিকে ডবল বন্ডটা কম নম্বরে পড়বে। লং চেন তো গুনতে হবেই, কিন্তু এমন দিক থেকে গুনবো যাতে ডবল বন্ডটা কম নম্বরে পড়ে। তাহলে এটার নাম কি হবে, দেখো 1 নম্বরে আছে, একই ভাবে টোটাল কটা কার্বন 5টা, তাই পেন্ট 1 নম্বরে 1, যেহেতু এটা অ্যালকিন করছি ইন। তাহলে এখানেও দেখো n = 5 এ দুটো স্ট্রাকচার হচ্ছে, একটা হচ্ছে পেন্ট 1 ইন, একটা হচ্ছে পেন্ট 2 ইন, পেন্ট 2 ইন। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। দেখো আর কিন্তু কোনো স্ট্রাকচার হচ্ছে না, আর কিন্তু কোনো স্ট্রাকচার হচ্ছে না। ওকে, আমরা অ্যালকিন পড়লাম, এবার আমরা অ্যালকাইনে যাব। দেখো এবার আমরা পড়বো অ্যালকাইন। সংকেত কি, CnH2n-2 Cn। এখানেও কিন্তু n এর মান কিন্তু 1 হবে না। দেখিনি কেন হচ্ছে না, 1 2 × 1 - 2, তাহলে কি হবে C1 মানে তো কোনো হয় না, এখানে H কি হয়ে যাবে, H তো শূন্য হয়ে যাবে, এরকম তো কোনো স্ট্রাকচার হবে না। তাই n এর মান কিন্তু 1 হবে না, অ্যালকাইনের ক্ষেত্রেও হবে না, অ্যালকিনের ক্ষেত্রেও হবে না। তাহলে কত থেকে শুরু হবে n এর মান শুরু হবে 2 থেকে শুরু হবে, 2 3 4 চলছে। তাহলে দেখো এটাও কি, এটাও কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন হাইড্রোকার্বন, কারণ এখানে ট্রিপল বন্ড আছে। অ্যালকাইন মানে কি বন্ড, ট্রিপল বন্ড। আর অ্যালকাইনে কি যোগ হয়, আইন যোগ হয়। তাহলে অ্যালকেনে n যোগ হচ্ছিল, অ্যালকিনে ইন যোগ হচ্ছিল, আর অ্যালকাইনে আইন যোগ হবে। দেখো আমরা n এর মান 2 দিয়ে একটা স্ট্রাকচার দেখে নিই। চলো n এর মান যদি 2 বসাই তাহলে কি হবে, C2H2 × 2 - 2, তাহলে কত হচ্ছে Hc2H2। ওকে, দেখো কি হবে, এই একটা কার্বন আছে, হাইড্রোজেন দুটো করে আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। তাহলে এই কার্বনের একটা হাত হয়েছে, এই কার্বনের একটা, মাঝে যদি ট্রিপল বন্ড আসে দেখো এই কার্বনেরও 4টে হাত, এই কার্বনেরও 4টে হাত। তাহলে এটার নাম কি হবে, দেখো দুটো কার্বন তাই ইথ তো হবেই, দুটো কার্বন থাকলে ইথ, আর সঙ্গে কি যোগ হবে, আইন, তাহলে নাম কি হবে, ইথাইন। দুটো কার্বন তাই ইথ, সঙ্গে আইন যোগ হবে ইথাইন। এবং এর একটি নাম আছে, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। এর একটা নাম আছে, এর নাম কি, অ্যাসিটিলিন। ঠিক আছে, এটা গ্যাস হিসেবে ইউজ করা হয়। অ্যাসিটিলিন গ্যাস একটা, হাইড্রোকার্বনও বটে এবং অবশ্যই গ্যাস। তাহলে এর মান 2 হলে আমি ইথাইন পাচ্ছি। ঠিক আছে, এবং n এর মান যদি আমি আরো চেঞ্জ করি, দেখো n এর মান যদি আমি চেঞ্জ করি, ধরো আমি n এর মান 3 ধরলাম, তাহলে কি হবে স্ট্রাকচার, C3H2 × 3 - 2, তাহলে কত হচ্ছে C3H4। দেখো এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আরেকটা কথা বলে দিই, এই কিছুক্ষণ আগে যেটা আমরা পড়লাম যে অ্যাসিটিলিন স্ট্রাকচারটা এরকম ছিল। এটা হচ্ছে কি সরল হাইড্রোকার্বন, সরল অ্যালকাইন। তাহলে সরল অ্যালকেন ছিল মিথেন, সরল অ্যালকিন ছিল ইথিন, আর সরল অ্যালকাইন হচ্ছে সবথেকে প্রথম সরল অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন। এটা কিভাবে আঁকবো, দেখো 3টে কার্বন আছে, 3টে কার্বন আগে দিয়ে দিলাম। হাইড্রোজেন কটা আছে দেখো 4টে, যে কোনো একদিকে আমি 4টে হাইড্রোজেন দিয়ে দিলাম, 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে বাকি একটা হাইড্রোজেন পড়ে আছে, চলো আমি এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এগুলো বুঝে করতে হবে। দেখো একটা বন্ড দিলাম, তাহলে এই কার্বনের 4টে হাত হয়ে গেল, আর এই কার্বনের কটা হয়েছে, একটা, আর এই কার্বনের একটা, তাহলে মাঝে কি বন্ড থাকবে, ট্রিপল বন্ড। এই কার্বনের 4টে হাত হয়ে গেল, এই কার্বনের 4টে হাত, এই কার্বনের 4টে হাত। তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে, দেখো সবার প্রথমে দেখো কটা কার্বন আছে, 3টে কার্বন। 3টে কার্বন থাকলে প্রোপ হয়, তার সঙ্গে কি যোগ হবে, আইন, তাহলে নাম কি হবে, প্রোপাইন। এর নাম কি হবে, প্রোপাইন, সিম্পল নাম হবে
প্রোপাইন, যেহেতু এন এর মান 3 বসালে এটা চলে আসছে আমার। চলো এবার যদি অন্য একটা স্ট্রাকচার করি, দেখে নাও এখানে কিন্তু সবার 4টে করে হাত আছে। ওকে, তাহলে আমি এন এর মান এবার 4 বসাচ্ছি। এন এর মান যদি আমি 4 বসাই, দেখো এন এর মান 4 বসাচ্ছি, তাহলে 4 বসালে কত হবে দেখো, সি এখানে বসাও C4 H 2 × 4 - 2, দেখো কত হচ্ছে C4 H6। চলো দেখো স্ট্রাকচারটা কিভাবে আঁকা যায়। কার্বনগুলো নিলাম, 4টে কার্বন নিলাম। দেখো আমার হাইড্রোজেন কটা আছে, 6টা। তাহলে কি করা যায়, হাইড্রোজেন 6টা থাকলে তাহলে আমরা এবার এদিকে 3টে নিলাম, এদিকে 3টে হাইড্রোজেন নিলাম, তাহলে 6টা তো হয়ে গেল। তাহলে এই কার্বনের 3টে হাত, এই কার্বনের 3টে হাত হয়ে গেছে। এবার 4টে হাত হয়ে গেল, এখানেও সিঙ্গেল বন্ড দিয়ে 4টে হাত হয়ে গেল। আর এই কার্বনের দুটো একটা একটা করে হাত আছে, তাহলে মাঝখানে কি হবে, নিশ্চয়ই ট্রিপল বন্ড থাকবে। তাহলে হয়ে গেল, এটা সিম্পল হবে। দেখো এই কার্বনের 4টে হাত, এর 4টে, এর 4টে, এর 4টে। আচ্ছা এর কি আর কোন স্ট্রাকচার হয়, চলো করে দেখি। আর কোন স্ট্রাকচার হয় নাকি? কার্বন গুলোকে আঁকলাম, সবকটা কার্বন এঁকে দিলাম। চলো আমরা যদি শুরুতেই 3টে করে হাত দিয়ে দিই, দেখো শুরুতেই 3টে করে হাত দিয়ে দিয়েছি, তাহলে এই কার্বনে দেখো একটা হাত বাকি, তাহলে এই কার্বনে দেখো কটা হাত হয়ে গেল, 4টে হাত হয়ে গেল। এই কার্বনের 3টে হাত হয়েছে, সিঙ্গেল বন্ড দিলে এই কার্বনও 4টে হয়ে গেল। ধরো এখানে দুটো হাইড্রোজেন আছে, দেখো এই কার্বনও 4টে হয়ে গেল, আর এইদিকে ধরো 3টে হাইড্রোজেন আছে, তাহলে মিলিয়ে নাও। দেখো এই কার্বনের 3টে হাত, এরও 4টে হাত, 4টে হাত, 4টে, সবার হয়ে গেল। তাহলে এরও একটা নাম হবে। আচ্ছা এবার নাম কিভাবে করবো দেখো, আমরা নাম কিভাবে করবো দেখো, 1 2 3 4। যদি এদিক থেকে কোনো ট্রিপল বন্ডটা কোথায় পড়ছে, 2 আর 3 এর মাঝে, আমরা কোনটাকে ধরবো, 2টাকে ধরবো। যদি এদিক থেকে কোনো 1 2 3 4, যেদিক থেকে খুশি কোনো ট্রিপল বন্ডটা 2 আর 3 এর মাঝেই পড়ছে। এদিক থেকে গুনলো 2 আর 3, এদিক থেকে গুনলো 2 আর 3, তাহলে নাম কি হবে, সর্বপ্রথমে 4টে কার্বন, তাই কি হবে, বিউট। 1 2 4টে কার্বন। এবার ট্রিপল বন্ডটা কত আছে, 2 নম্বরে, তাহলে কি হবে, বিউট 2 আইন। অ্যালকাইন থাকলে কি যোগ হবে, আইন যোগ হবে, তাহলে নাম কি হবে, বিউট 2 আইন, যেহেতু 2 নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে। আর এর নাম কি হবে, আচ্ছা কোন দিক থেকে গুনবো, এটা 1 2 3 4। দেখো এদিক থেকে যদি গুনি তাহলে এটা কোথায় পড়ছে, 1 আর 2 এর মাঝে, তাহলে আমরা 1 কে নেব, কমটাকে ধরবো। আর যদি আমরা এদিক থেকে গুনতাম তাহলে কোথায় পড়তো, 1 2 3 4, এদিক থেকে গুনলে দেখো 3 এ পড়ছে। তো আমরা কোন দিক থেকে গুনবো, যেদিক থেকে ট্রিপল বন্ডের পজিশনটা কম হবে, তাহলে আমরা এইটাকে ধরবো, বেশিটাকে কিন্তু ধরবো না, কমটাকে। তাহলে নাম কি হবে এটা, সর্বপ্রথমে 4টে কার্বনের জন্য বিউট, আর ট্রিপল বন্ডটা কোথায় আছে, 1 আর 2 এর মাঝখানে, তাই কোনটা ধরবো, 1 কে ধরবো। এই বিউট 1 আইন, এই বিউট 1 আইন। এখন আমরা করলাম অ্যালকেন অ্যালকেন অ্যালকাইনের স্ট্রাকচার গুলো, এন এর মান বসিয়ে আমরা স্ট্রাকচার গুলো আঁকলাম। এবার দেখো অ্যালকেন অ্যালকাইন অ্যালকাইনের কিছু বন্ড অ্যাঙ্গেল আছে, সেই বন্ড অ্যাঙ্গেল গুলো আমরা একটু দেখবো। সাপোজ ধরো যে আমরা এতক্ষণ ধরে যেগুলো করলাম, সাপোজ ধরো আমরা একটা শিখেছিলাম মিথেন। মিথেনের স্ট্রাকচারটা ঠিক এরকম হয়, মিথেনের স্ট্রাকচারটা এরকম হয়, এই অ্যাঙ্গেলটা হয় 109 ডিগ্রি 28 মিনিট, এটা মিথেনের স্ট্রাকচার। মিথেন এটা কি, সরল অ্যালকেন, সরল অ্যালকেন, হ্যাঁ এটা সরল অ্যালকেন হয়। এবং এর যে সিএইচ বন্ধনটা হয়, এটা সিএইচ অ্যাঙ্গেলটা, এই বন্ধন দৈর্ঘ্যটার মান হচ্ছে অ্যাংস্ট্রম, ঠিক আছে। একইভাবে যদি আমরা ইথেন আঁকতাম, কিছুক্ষণ আগে এঁকেছিলাম আমরা ইথেন, এঁকেছিলাম। এই ইথেনের ক্ষেত্রে কিছু ফিচার্স আছে। ইথেনের ক্ষেত্রে ফিচার্স গুলো কি, ইথেনের সি বন্ড সি, দেখো সি বন্ড সি যে বন্ধন দৈর্ঘ্যটা আছে, সি বন্ড সি, এই বন্ধন দৈর্ঘ্যের মান কত, 1.54 অ্যাংস্ট্রম, 1.54 অ্যাংস্ট্রম। এখানে সিএইচ যে বন্ধন আছে, সিএইচ বন্ধনের মান হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম। এবং অ্যাঙ্গেলটা এইচ সি এইচ অ্যাঙ্গেলটা একইভাবে 109 ডিগ্রি 28 মিনিট কিন্তু আছে। ওকে, মিথেনের স্ট্রাকচার কি, চতুস্তলকীয়, আমরা কিছুক্ষণ আগেই করেছি। আচ্ছা আমরা এইমাত্র, এটা ছিল অ্যালকেন, ছিল এটা অ্যালকেনের আন্ডারে ছিল। এবার দেখো আমরা অ্যালকিনও এঁকেছিলাম, আমরা সব সরল জিনিসগুলোকে আঁকছি। অ্যালকিন, সরল অ্যালকিনটাকে আঁকবো, সরলটাকে আঁকবো। ঠিক ছিল, এটা ইথিলিন ছিল, দেখো এরকম দেখতে ছিল, কিছুক্ষণ আগে আমরা এঁকেছিলাম, এরকম দেখতে ছিল। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং এইখানে
সি ডবল বন্ড সি, দেখো এখানে সি ডবল বন্ড সি যে বন্ধন দৈর্ঘ্যটা আছে সেই বন্ধন দৈর্ঘ্যটার ভ্যালু কত 1.34 অ্যাংস্ট্রম। এখানে সি 1.34 অ্যাংস্ট্রম এবং এখানে যে তোমার বন্ধনটা আছে সিএইচ এর মান হচ্ছে 1.08 অ্যাংস্ট্রম। তাহলে একটা জিনিস দেখো, সি বন্ড সি এর বন্ধন দৈর্ঘ্যটা 1.54, সি ডবল বন্ড সি এর বন্ধন দৈর্ঘ্যটা 1.34। তাহলে দেখো যত বন্ড বাড়ছে বন্ধন দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এটা কি ছিল? অ্যালকিন, এটা ইথিলিনের ছিল। এটা কার ছিল? ইথিলিনের। এবার যদি আমরা অ্যাসিটিলিন করি, আমরা অ্যালকাইন করব। এবার অ্যালকাইন করছি, সরল অ্যালকাইনটাই নেব, সরলটাকে নেব, প্রথমটাকে নেব। সেটা কি ছিল? এইচ সি ট্রিপল বন্ড সিএইচ। এখানে যে এই অ্যাঙ্গেল এটা কত? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা সরল রৈখিক স্ট্রাকচার, দেখো লিনিয়ার স্ট্রাকচার, সরল রৈখিক স্ট্রাকচার। আচ্ছা, এখানে সি ট্রিপল বন্ড সি, দেখেছো সি ট্রিপল বন্ড সি যে বন্ধন দৈর্ঘ্য এটা হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। তাহলে একটা জিনিস দেখো, যত বন্ড অর্ডার বাড়ছে, দেখো সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে 1.54, ডবল বন্ডের ক্ষেত্রে 1.34, ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখো বন্ধন দৈর্ঘ্য, দেখি বন্ধন দৈর্ঘ্য কত হয়ে গেল? কমছে। যত সংখ্যা বাড়ছে বন্ধন দৈর্ঘ্য কমছে এবং বন্ধন যে সিএইচ বন্ধনটাও কমে যাবে। এখানে সিএইচ বন্ধনটা কত হবে? 1.06 অ্যাংস্ট্রম। তাহলে একটা জিনিস দেখো, সরল অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য ট্রিপল বন্ডের 1.20, ডাবল বন্ডের 1.34, ট্রিপল বন্ডের কিন্তু 1.54। ঠিক আছে, সিঙ্গেল বন্ডের কিন্তু 1.54। তাহলে যত বন্ধন বাড়ছে, বন্ধন অর্ডারগুলো বাড়ছে, দেখো এখানে সিঙ্গেল বন্ডে 1.54, যত কিন্তু দেখো দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। ওকে, যত দৈর্ঘ্য কমে যাচ্ছে। কার্যকারী মূলক। কার্যকারী মূলক কারা? কার্যকারী মূলক হচ্ছে এমন কিছু গ্রুপ যেগুলো কোনো যৌগের মধ্যে থেকে তার রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, সেটা কি যৌগ সেটা আমরা বুঝতে পারবো, সেটা অ্যাসিড না অ্যালকোহল না অ্যালডিহাইড না অ্যামিন, সেগুলো আমরা বুঝতে পারবো, সেগুলোকে বলা হয় কার্যকারী মূলক। তো আমাদের ক্লাস 10 যে কার্যকারী মূলকগুলো আছে সেগুলো আমরা করব। সেগুলো দেখো, প্রথমত কার্যকারী মূলক কি হবে? একটা নাম হচ্ছে কি অ্যালকোহল। অ্যালকোহল সংকেত কি হয়? সংকেত হচ্ছে OH। গঠন সংকেতটা কি? O বন্ড H। এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, যেমন ধরতে পারো ইথানল বা ইথাইল অ্যালকোহল। আচ্ছা, সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কেমন দেখতে? CHO। গঠন সংকেত কি? CH ডবল বন্ড O। এটা হচ্ছে অ্যালডিহাইড। যেমন অ্যাসিটালডিহাইড হতে পারে, অ্যাসিটালডিহাইড লিখে দিচ্ছি, অ্যাসিটালডিহাইড। আচ্ছা, তারপরে কি হতে পারে? তারপরে হতে পারে দেখো কিটোনিক হতে পারে। কিটোনিক কেমন? এরকম দেখতে। গঠন সংকেতটা কি? ডবল বন্ডে ও থাকবে। এটা যেমন এক্সাম্পল কি হতে পারে? হতে পারে অ্যাসিটোন হতে পারে, অ্যাসিটোন। আচ্ছা, সেকেন্ড কি হতে পারে? কার্বক্সিল কেমন দেখতে? C ডবল বন্ড H। এটা অ্যাসিড গ্রুপ, এটা একটা অ্যাসিড গ্রুপ। হ্যাঁ, এটা একটা অ্যাসিড গ্রুপ। কেমন দেখতে হবে? এখানে C ডবল বন্ডে OH। যেমন আমরা দিতে পারি অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে এই গ্রুপটা থাকে। এটা বেসিক্যালি কি গ্রুপ? এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, এটা অ্যাসিড। আর কি হতে পারে? আর হতে পারে দেখো এখানে ইথার হতে পারে, ইথার হতে পারে। ইথারের কি সংকেত? কার্বন থাকবে দুদিকে কার্বন থাকবে, তার মাঝখানে এটা থাকবে, ও থাকবে। মানে বেসিক্যালি এরকম দুদিক থেকে বন্ড থাকবে, মাঝখানে ও। যেমন এটা হতে পারে, এরকম হতে পারে স্ট্রাকচারটা, দুদিকে কার্বন মাঝখানে ও। অনেক কিছু হতে পারে, ডাই মিথাইল ইথার হতে পারে। ইথারে কি? ইথারের দুদিকে দুটো কার্বন থাকবে। লাস্ট হতে পারে কি? অ্যামিন হতে পারে, অ্যামিন হতে পারে, NH2। কেমন ভাবে থাকে? NH2AH। ইথাইল অ্যামিন হতে পারে। এক্সাম্পল কি হতে পারে? ইথাইল অ্যামিন।
তাহলে এই হচ্ছে গিয়ে কার্যকারী গ্রুপ, যেমন অ্যালকোহলের OH, অ্যালডিহাইডের CHO, এগুলো স্তম্ভ মেলাতে আসে, কিটোনের CO, কার্বক্সিলিকের COOH, ইথারের সিঙ্গেল বন্ড ও বন্ড, অ্যামিনের NH2। তাহলে এগুলো কিন্তু সমস্ত কার্যকারী গ্রুপ। কার্যকারী গ্রুপগুলো খুব ভালো করে পড়তে পারছে। এখানে এটা অ্যামিনো হবে, এটা অ্যামিনো আছে, এটা অ্যামিন দিয়ে হয় NH2 থাকলে। তাহলে প্রত্যেকটা কাজ সেখানে সবথেকে ইম্পর্টেন্ট কার্যকারী গ্রুপ এটা, এটা, এইটা, এইটা, এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এদের স্ট্রাকচার গুলো আমরা পরে করছি, পরের পার্টে আসছে, বাট এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কার্যকারী গ্রুপ, ভালো করে এগুলো কিন্তু পড়তে হবে। তো এখন আমরা করব সমবায়বতা। সমবায়বতা মানে হচ্ছে গিয়ে কিছু দুখানা যৌগ থাকবে যাদের ভৌত রাসায়নিক ধর্ম তোমার একই আণবিক সংকেত হবে, কিন্তু ভৌত রাসায়নিক ধর্মগুলো আলাদা হবে। মানে যাদের মলিকুলার ফর্মুলা গুলো সেম হবে কিন্তু স্ট্রাকচার গুলো আলাদা হবে। একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ভৌত রাসায়নিক ধর্মযুক্ত যৌগগুলোকে বলা হয় আইসোমার। এদের প্রকার আছে, একটা হচ্ছে গঠনগত আইসোমার, গঠনগত আইসোমার। দ্বিতীয় হচ্ছে গিয়ে অবস্থানগত আইসোমার, অবস্থানগত আইসোমার। আরো আছে ত্রিমাত্রিক আইসোমার আছে, ত্রিমাত্রিক আইসোমারও আছে। এদের মধ্যে আরো ভাগ আছে, ত্রিমাত্রিক আইসোমার, এদের মধ্যে আরো ভাগ আছে। ঠিক আছে, গঠনগত আইসোমার কি দেখো, C4H10, এটা কি বিউটেন। কিছুক্ষণ আগে আমরা পড়েছি, দেখো সিম্পল এইভাবে আঁকা যায়। এখানে H3, এখানে H3, এখানে H2, এখানে H2। দেখো C4H10 বিউটেন, এটা কি বিউটেন, বা এটাকে অনেকে বলে কি N বিউটেন, মানে নরমাল বিউটেন। তো এটাকে কিভাবে করা যায়, আমি কোনটা আছে গঠনগত আছে, এটাকে আরেকবার কিভাবে আঁকা যায় দেখো। এখানে CH3, এখানে CH3, আর এখানে H। কটা কার্বন দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কার্বন। হাইড্রোজেন কটা দেখো, তিনটে, তিনটে, ছটা, নটা, দশটা, দশটা। এখানেও সেম। তাহলে দেখো এদের দুজনেরই চারটে করে কার্বন, 10টা করে হাইড্রোজেন আছে, বাট এটা দেখো পুরো আলাদা স্ট্রাকচার, এ দেখো পুরো আলাদা স্ট্রাকচার। এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে আইসোবিউটেন। এর নাম কি আইসোবিউটেন। তাহলে C4H10 এর দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে নরমাল লিনিয়ার, আর একটা হচ্ছে আইসোবিউটেন। দেখো স্ট্রাকচার গুলো আলাদা, কিন্তু দুজনের মধ্যেই চারটে করে হাইড্রোজেন, 10টা করে তিনটে করে, চারটে করে কার্বন আর 10টা করে হাইড্রোজেন কিন্তু রয়েছে। তিনটে এদিকে, চারটে হাইড্রোজেন রয়েছে এদিকের মধ্যে, আর 10টা হাইড্রোজেন রয়েছে। দেখো দুজনেরই সেম কার্বন, সেম হাইড্রোজেন, বাট স্ট্রাকচার গুলো আলাদা। দেখো তো আইসোমারটা আমরা বুঝতে পারলাম, দেখো সিম্পল স্ট্রাকচার চলে আসছে। তো আরেকটা দেখি করে, এটা গঠনগত আইসোমার। আরেকটা করে দেখো, আরেকটা দেখো, ধরো এরকম আছে C5H12, এটা কি পেন্টেন স্ট্রাকচার, পেন্টেন অ্যালকেন। কিভাবে আছে, এইভাবে আছে, এখানে, এইখানে, 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 এইখানে। দেখো 5টা কার্বন, 12টা হাইড্রোজেন আছে। এটা ক্যারেক্টারগুলো আঁকা যায়। দেখো এটাকে এইভাবেও আঁকা যেতে পারে। কটা কার্বন দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টা। হাইড্রোজেন কটা দেখো, তিনটে, তিনটে, 6টা, 9টা, আর 3-এ 12টা। তাহলে এটার নাম কি হবে, যেটা একদম সরল ভাবে আছে, এটাকে বলা হয় নরমাল পেন্টেন। যেহেতু এটা অ্যালকেনে আছে তাই পেন্টেন। এটা কি হবে আইসোপেন্টেন, এটার নাম আইসোপেন্টেন। দেখো প্রত্যেকের মধ্যে 5টা করে কার্বন আর 12টা করে হাইড্রোজেন আছে। এর আরেকটা স্ট্রাকচার হয়, দেখো আরেকটা স্ট্রাকচার, এই দেখো আরেকটা স্ট্রাকচার হয়, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কার্বন আর দেখো 12টা হাইড্রোজেন। এটার নাম কি নিও, এটার নাম নিওপেন্টেন, নিওপেন্টেন, এর নাম নিওপেন্টেন। মনে রাখবে 5 কার্বনের স্ট্রাকচারে যদি একটা শাখা থাকে, একটা দেখো এখানে একটা লেগে আছে, তাহলে সেটা আইসো। আর 5 কার্বনের স্ট্রাকচারে যদি দুটো থাকে এরকম, তাহলে তখন তাকে বলে নিও, তখন তাকে বলে নিওপেন্টেন, তখন তাকে বলে নিওপেন্টেন। তাহলে এটা কি হলো গঠনগত আইসোমার, যাদের মধ্যে কার্বন সেম, হাইড্রোজেন সেম, বা স্ট্রাকচার গুলো আলাদা।
ঠিক আছে, এইবার দেখো আমরা পড়বো অবস্থানগত আইসোমার। অবস্থানগত আমরা পড়বো এবার এইটা অবস্থানগত আইসোমার। দেখো এইটা আছে, দেখো স্ট্রাকচারটা আগে এখানে কি আছে, কটা কার্বন আছে, 4টে, 1 2 3 4। হাইড্রোজেন কটা আছে, 8টা, 6টা 3 4 5 আর 8। দেখো এখানে ডবল বন্ডটা কোথায় আছে, 1 2 3 4, মানে 2 আর 3 মানে 2 এর মাঝখানে আছে, 2 আছে। তো আরেকটা স্ট্রাকচার রাখছি, এখানে কটা কার্বন দেখো, 1 2 3 4, 4টে। হাইড্রোজেন দেখো কটা, 3টে 2টো 5টা 6টা 8টা। এখানে কোথায় আছে, 1 2 3 4। আমি বলেছিলাম ডবল বন্ড যেদিকে সেদিক থেকে গুনতে হবে। দেখো এদিকে ডবল বন্ডটা কোথায় আছে, 1 নম্বরে। তাহলে এটা হচ্ছে অবস্থানগত আইসোমার। এটা কি হচ্ছে, অবস্থানগত আইসোমার। ঠিক আছে, অবস্থানগত আইসোমারের মধ্যে আরো হয়, এটা একটা হলো। আরেকটা হয় কি, আমরা যখন পরে ডিসকাস করব অ্যালকোহল নিয়ে, দেখো এরকম একটা স্ট্রাকচার আছে, CH3। ধরো এখানে একটা উইচ আছে, এটা কি গ্রুপ, এটা হচ্ছে হাইড্রক্সি গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ। এটাকে কি বলে, হাইড্রক্সি অথবা অ্যালকোহল। অ্যালকোহল দেখো 1 2 3, 2 নম্বরে উইচ আছে। কটা কার্বন দেখে নাও, এখানে কার্বন 3টে। হাইড্রোজেন কটা, 3টে 4টে 7টা 8টা, 8টা হাইড্রোজেন 1টা অক্সিজেন। দেখো এর আরেকটা স্ট্রাকচার হতে পারে এরকম, বোঝার চেষ্টা করবে। এই দেখো আরেকটা, প্রত্যেকটা কার্বন 4টে করে তো হাত আছে। কটা কার্বন, 1টা 2টো 3টে। হাইড্রোজেন কটা, 3 2 5 8 আর অক্সিজেন। তাহলে দেখো এদিক থেকে গুনলে 1 2 3। দেখো এদিক থেকে যখন গুনছি 2 নম্বরে ওইচ পড়ছে, আর এদিক থেকে যখন গুনছি 1 নম্বরে এই পড়ছে, 1 নম্বর। তাহলে এটাও কি, অবস্থানগত আইসোমার হবে, সিম্পল ভাবে। আচ্ছা, এটার নাম কি হবে, দেখো 3 কার্বন থাকলে হয় কি, প্রোপেন হয়। 3 কার্বন থাকলে প্রোপেন, আর ওইচ থাকলে অল যোগ হয়। আমরা লিখলাম কিছুক্ষণ আগে, ওইচ থাকলে অল যোগ হয়। অ্যালকোহল মানে অল যোগ হবে। তাহলে এটার নাম কি হবে, 2। কোথায় আছে ওইচটা, 2 প্রোপানল। প্রোপানল। অ্যালকোহল থাকলে ওইচ থাকলে কি যোগ হয়, অল যোগ হয়। আর এটা 3 কার্বন, 3 কার্বন, সেজন্য 2 নম্বরে আছে, তাই 2 প্রোপানল। এটার নাম কি হবে, তাহলে এটা 1 নম্বরে আছে, এটার নাম কি হবে, 1 প্রোপানল। 1 প্রোপানল। ওইচ থাকলে অ্যালকোহল পার্ট অল যোগ হয়, অল। 3 কার্বন, তাই প্রোপানল। ওকে, আচ্ছা এবার আমরা এখানে আরেকটা জিনিসও আছে, খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্যকরী মূলক আইসোমার। কার্যকরী মূলক আইসোমার কিভাবে করব, দেখো ধরো আমি একটা গঠন নিচ্ছি, C2H6O। C2H6O কটা কার্বন, 2টো, হাইড্রোজেন 6টা। চলো এখান থেকে দুটো স্ট্রাকচার কি হতে পারে, দেখো একটা আমি ভেঙে করছি, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, তারপরে CH2, তারপরে হচ্ছে OH। দেখো কটা কার্বন আছে, 2টো কার্বন। হাইড্রোজেন কটা, দেখো 6টা, 3টে 2টো আর একটা 6টা আর একটা অক্সিজেন। এটা কি, এটা একটা অ্যালকোহল। OH মানে থাকে কি, এটা অ্যালকোহল আছে। এখানে কার্যকরী গ্রুপটা কি আছে, অ্যালকোহল। চলো আরেকটা দেখছি, দেখো CH3O CH3। দেখো এটা আমি বলেছিলাম অক্সিজেনের দুদিকে কার্বন আছে, তাহলে এটা কি ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে ইথার। এটা হচ্ছে ইথার। তাহলে দেখো C2H6O, সেখান থেকে একটা অ্যালকোহল তৈরি হলো, একটা ইথার। তাহলে এটা কি, কার্যকরী মূলক আইসোমার। কার্যকরী মূলক, এটার নাম কি হবে, দেখো CH3CH2, এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। আরেকটা জিনিস, এই যে CH3 পার্ট আছে, CH3 পার্ট, এদেরকে কি পার্ট বলে, এই CH3 গুলোকে বলা হয় মিথাইল গ্রুপ। এগুলোকে বলা হয় মিথাইল। এখানে কটা মিথাইল আছে, দেখো 2টো। আর এখানে মাঝখানে ও, দুদিকে কার্বন থাকলে তাকে ইথার বলে। তাহলে এটার নাম কি হবে, দুখানা মিথাইল আছে, তাই নাম কি হবে, ডাইমিথাইল। 2টো থাকলে ডাইমিথাইল হয়। ডাইমিথাইল কি, ইথার। ডাইমিথাইল ইথার হয়, দেখো ডাইমিথাইল ইথার। এবার আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি, কার্যকরী গ্রুপের, কার্যকরী মূলকের আইসোমারের একটা एग्जांपल নিচ্ছি আমরা। দেখো যদি এরকম থাকে C3H6
6O। এখান থেকে দুটো স্ট্রাকচার বানাতে হবে। মলিকুলার ফর্মুলাটা এরকম আছে, দুজনের মধ্যে 3টে কার্বন, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে কি কি হতে পারে দেখো, এরকম একটা স্ট্রাকচার হতে পারে। দেখো এরকম স্ট্রাকচার, এটা বেসিক্যালি কেমন, CH3 CO CH3। দেখো 3টে কার্বন আছে, এদিকে 3টে হাইড্রোজেন, এদিকে 3টে, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে, তাই এর সঙ্গে মিলে গেল। এটাকে বলা হয় অ্যাসিটোন, একে বলা হয় অ্যাসিটোন। এখানে কোন ফাংশনাল গ্রুপ আছে, কিটোন। দেখো আমরা ফাংশনাল গ্রুপ যখন কার্যকারী গ্রুপ পড়েছিলাম তখন পড়েছিলাম এটা কিটোন, C ডবল বন্ড কিটোন। আচ্ছা আরেকটা কি হতে পারে, দেখো আরেকটা হতে পারে স্ট্রাকচার, মানে এখানে ডিফারেন্ট কার্যকারী গ্রুপ হবে। একটা কিটোন হয়েছে, দেখো আরেকটা কি হতে পারে, দেখো 3টে হাইড্রোজেন, 3টে কার্বন, 3টে কার্বন, হাইড্রোজেন দেখো 3টে, 2টো, 6টা আর একটা অক্সিজেন। এবার দেখো এই C ডবল বন্ডর দুদিকে যদি কার্বন থাকে, দুদিকে কার্বন আছে, সেটা কি কিটোন। C ডবল বন্ড ওর দুদিকে কার্বন থাকলে কিটোন, আর C ডবল বন্ড ওর একদিকে যদি হাইড্রোজেন থাকে তাহলে তাকে কি বলে, অ্যালডিহাইড। তাহলে কি বলে, অ্যালডিহাইড। দেখো এখানেও C ডবল বন্ড ও আছে, তার দুদিকে কার্বন, সেদিকে তাকে কিটোন বলে। আর যদি C ডবল বন্ড ওর একদিকে হাইড্রোজেন থাকে তখন তাকে অ্যালডিহাইড বলে। তার নাম কি হবে, আচ্ছা অ্যালডিহাইড থাকলে কি যোগ হয়, L যোগ হয়, L। লিখতে কি যোগ হয়, L। তাহলে নাম কি হবে, একটা, দুটো, 3টে কার্বন, নাম কি হবে, প্রোপানল, প্রোপানল। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এর পরের পার্টগুলো নেক্সট ভিডিওতে আসছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারো।